নমস্কার বন্ধুরা, আমি অভিষেক আর বিদ্যায়তনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ফান্ডামেন্টাল রাইটস। তোমরা সকলেই জানো ইন্ডিয়ান পলিটি স্যার লক্ষ্মীকান্তের বই অনুযায়ী আমরা চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করছি টোটাল বুকটাকে। তো এই সিরিজের আজকে আমরা পড়ব 7 চ্যাপ্টার, ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারটা। তোমরা যারা নতুন রয়েছো তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা এখানে WBCS বা রিলেটেড যে এক্সামগুলো রয়েছে ইউপিএসসির জন্যও বলতে পারো যে কোর প্রিপারেশানটা সেটা কিন্তু আমরা এখানে করছি। তাহলে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী ডিটেলসে বোঝানো হচ্ছে যাতে তোমাদের কোনো কিছু খামতি না থেকে থাকে। এর সাথে সাথে আমরা এর পরবর্তীকালে আদার্স যেই সাবজেক্টগুলো রয়েছে বিসিএস বা ইউপিএসসি বেসিসে যেগুলো লাগে সেগুলো বেসড বুক ধরে আমরা কমপ্লিট করব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের সাথে থাকো। আর কথা না বেরিয়ে চলো পড়া শুরু করা যাক। আজকে আমরা যেই পড়াটা পড়ব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। অ্যাকচুয়ালি কী হয় জানো, যারা আমরা এই লক্ষ্মীকান্ত স্যারের বইটা শুরু করি তারা এই চ্যাপ্টারটাতে এসে 90% ছেলে বা মেয়ে বা স্টুডেন্ট যারা আছো তারা কিন্তু এই চ্যাপ্টারটায় এসে বইটা ছেড়ে দিই পড়া। কারণটা কি? কারণ ফান্ডামেন্টাল রাইটসের চ্যাপ্টারটা এত বড় আর এত হিউজ এবং এত এক্সেস কথা লেখা রয়েছে যেগুলোর প্রয়োজন নেই, এরকম কিছু কথাও লেখা রয়েছে এবং এত ডিফিকাল্ট ভাষায় এই চ্যাপ্টারটা ডেসক্রাইব করা হয়েছে, এখান থেকে আমাদের এন্থুটা হারিয়ে যায়। আমরা ভেবে নিই যে চলো বাংলা ভাষার অন্য কোনো একটা নর্মাল বই যেগুলো আছে মার্কেটে ওয়ান লাইনার টাইপের সেগুলো পড়ে আমরা কমপ্লিট করে দিই। কিন্তু এই চ্যাপ্টারটা যদি আমরা কমপ্লিট করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা অ্যাডভান্টেজ আমরা পেয়ে যাব। কী রকম? কারণ এই চ্যাপ্টারে আমরা অনেক কিছু সম্পর্কে জানতে পারবো যেইগুলোতে মানে আমরা যে কনস্টিটিউশনের সোর্স, আমাদের যে বেসিক পাওয়ার সেইগুলো কিন্তু এইখানে রক্ষা করা হয়েছে এই চ্যাপ্টারের মাধ্যমে। যদিও আমি মেনে নিচ্ছি যে চ্যাপ্টারটা হিউজ এবং আমাদের পড়তে অনেকটা ক্লাস লাগবে, হয়তো 3টা 4টা বা 5টাও লাগতে পারে এবং ভিডিওগুলো একটু লেন্দি হয়ে যাবে, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো তোমরা যদি আমার সাথে থাকো আমি এবার কিন্তু এই চ্যাপ্টারটা বই থেকে একটু আলাদা করে নিজের মতো করে পড়াবো। বই আমি যা পড়াবো সেগুলোই বইয়ে আছে, কিন্তু তোমরা যদি আমার কথাগুলোকে নোট ডাউন করে নিতে পারো তাহলে দেখবে তোমাদের চ্যাপ্টারটা একদম ইজিভাবে মাথায় চলে আসবে। তোমরা যদি পারো তাহলে অবশ্যই আমি যেগুলো বলছি সেইগুলো ভিডিও পজ করে কিন্তু নোট ডাউন শুরু করো। এবার চলে আসছি বইয়ের পড়ায়। আজকের যেটা পড়া ফান্ডামেন্টাল রাইটস আমরা কোথা থেকে নিয়েছি? প্রথম কথা, খুব কমন প্রশ্ন, অনেকবার এসেছে, একদম সোজাসাপটা উত্তর, ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে আমরা ফান্ডামেন্টাল রাইটসটা নিয়েছি। এবার এইটার একটু ইতিহাসটা আমরা জেনে নিই, যে এটা বইয়ে শুধুমাত্র বলা হয়েছে যে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া এই ফান্ডামেন্টাল রাইটসকে। কেন বলা হয়েছে ম্যাগনা কার্টা শব্দটার মানেটা কি? অ্যাজ ইউজুয়াল আমি আগের ভিডিওগুলোতেও ডিসক্রাইব করেছি যে আমাদের বইয়ে দেখা যায় প্রথমে একটা শব্দ দিয়ে ছেড়ে দেয়, সেটা কেন আসছে সেটা কিন্তু বলে না, সেইগুলো আমরা জানতে পারি এই ক্লাসগুলোর মাধ্যমে। চলো, তো আরেকটা জিনিস যেটা বলার তার আগে, যে আমরা এর আগে পড়েছিলাম পার্ট 1-এ 1 to 4 ইন্ডিয়ান ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, 5 to 11 আমরা পড়েছি প্রত্যেকটা আর্টিকেল ধরে ধরে, সেইটা হচ্ছে আমাদের সিটিজেনশিপ, নাগরিকত্ব। আজকে আমরা পড়ছি ফান্ডামেন্টাল রাইটস। তাহলে ফান্ডামেন্টাল রাইটস কত থেকে কত ডিসক্রাইব করা আছে? আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 অবধি, এবং এটা হচ্ছে পার্ট 3, 1-2 হলো, এটা হচ্ছে 3য় নাম্বার পার্ট। তাহলে বোঝা গেল যে 12 থেকে 35 অনেকটা ভাস্ট কিন্তু, হ্যাঁ। তো আর এটা হচ্ছে আর্টিকেল 3, এটা মনে রাখো। এবার আমরা যদি হিস্ট্রিটা দেখতে যাই যে এটাকে ম্যাগনা কার্টা কেন বলা হয়েছে, তাহলে আমরা দেখব যে তোমার 1215 খ্রিস্টাব্দের দিকে ব্রিটেনের যে রাজা ছিলেন তখন, কিং জন, তিনি কিং জং উন না, কিন্তু এটা হচ্ছে কিং রাজা জন, ব্রিটেনের রাজা ছিলেন তখন। তো তিনি করেছিলেন কি, জনসাধারণের উদ্দেশ্যে কিছু রাইটস দিয়েছিলেন। রাইট মানে কিছু অধিকার জনগণকে দিয়েছিলেন। এর আগে কিন্তু এই কনসেপ্টগুলো ছিল না, জনগণের অধিকার কি, জনগণকে এগুলো মেনে মানে জনগণের এইগুলো আমরা রক্ষা করব, এই ধরনের কোনো ব্যাপার ছিল না তখন। তো রাজত্ব, রাজাই সর্বে সর্বা। তো
প্রথম এই জিনিসটা দিলেন হচ্ছে কিং জন 1215 খ্রিস্টাব্দে। এইটাকে বলা হয় ম্যাগনা কার্টা। এই যে অধিকারগুলো তখন খুব নমিনাল ছিল, খুব অল্প ছিল। তার পরবর্তীকালে বিভিন্ন রাজা, বিভিন্ন দেশের রাজা এই জিনিসগুলোকে, রাজত্ব যাদের ছিলেন তারা আস্তে আস্তে কিছু কিছু দেয়, খুব ভালো কথা। কিন্তু দেখা যাচ্ছে ইউএসের ক্ষেত্রে যখন ইউএসএ ফর্ম হলো, তারপর তারা বলে দিল তাদের সংবিধানে দ্যাটস ফান্ডামেন্টাল রাইটস অফ ইজ গ্যারেন্টেড ইন আওয়ার কান্ট্রি। আমরা গ্যারেন্টি দিচ্ছি যে আমাদের সমস্ত নাগরিক ফান্ডামেন্টাল রাইটস পাবে। ঠিক আছে, এই প্রথম গোটা ওয়ার্ল্ডে গ্যারেন্টেড ফান্ডামেন্টাল রাইটসের কথা কিন্তু সামনে আসলো। গ্যারেন্টেড মিনসটা কি? দেখো, এগুলো কিন্তু বইয়ে নেই, এগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন, সেই জন্য আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। গ্যারেন্টেড মানে কোর্ট অর জুডিশিয়ারি have been guaranteed to you that you get your fundamental rights. No one violated that, even state or country. এবার চলে আসি আমাদের কথাতে। আমরা কোথা থেকে নিয়েছি এবং কেন আমাদের ইউএসের সাথে ডিফারেন্স আছে কি নেই? দেখো, ইউএসের সাথে অবশ্যই আমাদের ডিফারেন্স রয়েছে। আমরা অনেক ভিডিওতে আলোচনা করার সময় জানিয়েছি যে আমরা সব কিছু অন্য দেশ থেকে কিছু কিছু কনসেপ্ট গ্রহণ করেছি, কনসেপ্ট, কিন্তু ডিটো আমরা টুকিনি, আমরা সেটা নিজের মতো করে গ্রহণ করেছি। আমরা যখন আর্টিকেলগুলো পড়বো তখনই দেখতে পাবো যে তোমার কি কি আমরা চেঞ্জ হয়েছে, আমাদের কি কি হয়েছে, সেগুলো আমরা ডিটেলসে দেখতে পাবো। তো যাই হোক, সেটা পরের কথা। তো ইউএসএ যেটা করেছিল, ওদের 10তম অ্যামেন্ডমেন্টে এটা কিন্তু যোগ হয়েছিল। কিন্তু আমরা করলাম কি, আমাদের যারা কনস্টিটিউশনাল ফাদার ছিলেন, যে কনস্টিটিউশনে যারা তৈরি করেছিলেন, তারা কিন্তু প্রথমেই এটাকে যুক্ত করে দিলেন এবং বললেন দ্য ফান্ডামেন্টাল রাইটস ইজ জাস্টিসিয়েবল। মানে এখানে এইটাকে জাস্টিসদের হাতে, জুডিশিয়ারির হাতে ক্ষমতা দেওয়া হলো যে তোমরা এটা বিবেচনা করবে। ফান্ডামেন্টাল রাইটস কিন্তু বিবেচনা করবে না, বিবেচনা করবে কি, এইটার যদি ভায়োলেট হয়, এইটা কেউ যদি ভায়োলেট করে তাহলে কিন্তু এটার চিন্তা, মানে সেই তখন জুডিশিয়ারির কাছে পাওয়ার চলে গেল, যে জুডিশিয়ারি সেইটা কিন্তু তোমার জন্য দিবে, তোমাকে সেই মানে তোমার বিচারটা দেবে, যে তোমার ভায়োলেট হয়েছে, তুমি ভায়োলেট যাতে না হয় সেই ব্যবস্থা জুডিশিয়ারি করবে। যখন কনস্টিটিউশন তৈরি হয় তখন আমাদের ফান্ডামেন্টাল রাইটস ছিল 7টা। আমরা দেখিনি কোথা থেকে কত কত পর্যন্ত কি আছে। প্রথম যদি দেখি তাহলে রাইট টু ইকুয়ালিটি। হ্যাঁ, রাইট টু ইকুয়ালিটি কত থেকে কত ডেসক্রাইব করা আছে? 14, আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18, আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 17, আর্টিকেল 18। তারপর রয়েছে রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22 পর্যন্ত, 19, 20, 21, 22। তারপর রয়েছে রাইট টু এগেনস্ট এক্সপ্লয়টেশন, আর্টিকেল 23, আর্টিকেল 24। রাইট টু ফ্রিডম টু রিলিজিয়ান, ধর্মীয় স্বাধীনতা বলতে পারো, আর্টিকেল 25 টু আর্টিকেল 28। তারপর রয়েছে এডুকেশনাল আর কালচারাল যে তোমার স্বাধীনতা, সেইটা আর্টিকেল 29, 23। তারপর রয়েছে তারপর রয়েছে প্রপার্টি, রাইট টু প্রপার্টি, আর্টিকেল 31। তারপর রয়েছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ, খুব ইম্পর্টেন্ট, আজকে যদি আলোচনা করব না, পরে আলোচনা করব, আর্টিকেল 32, 32-এ 7টা। তার মধ্যে বর্তমানে রাইট টু প্রপার্টি নেই, সেইটাকে 44তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেটাকে আমরা প্রিজার্ভ করেছি অ্যাজ এ লিগাল ওয়েতে, লয়ে, হ্যাঁ, লিগাল রাইটস হিসাবে আর্টিকেল 300A, 300A-তে এটাকে সরানো হয়েছে লিগাল রাইটস হিসাবে। এবং এখন তাহলে ফান্ডামেন্টাল রাইটস 6টা। তার মধ্যে আজকে আমরা পড়ব রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ প্রথমটা। এবার দেখো, আমরা যখন শুরু করলাম তখন আমরা বললাম আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 অবধি, ঠিক আছে। কিন্তু আর্টিকেল আমরা যদি রাইট টু ইকুয়ালিটি দেখি, শুরু হচ্ছে কোথা থেকে? 14 থেকে।
তাহলে 12-13-তে কি আছে, সেগুলো কি ফান্ডামেন্টাল রাইটস নয়? না, আর্টিকেল 12-13 ফান্ডামেন্টাল রাইটস নয়, এখানে কিছু ডিসক্রাইব করা হয়েছে এই আর্টিকেলে। মানে ফান্ডামেন্টাল রাইটসেরই চ্যাপ্টার, কিন্তু তোমাকে ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে বলেনি, কিছু অন্য কিছু ডিসক্রাইব করা হয়েছে যেটা আমরা পড়ব। আর এই দিকে তেমনই আর্টিকেল 32-এ আছে জুডিশিয়াল রিভিউ অর রেমিডিস, যাই হোক কনস্টিটিউশনাল রেমিডিস যেটা বলা হয়েছে আর্টিকেল 32-এ। 33, 34, 35 তিনটে, এখানেও কিন্তু অন্য কিছু কথা বলা হয়েছে। যখন আমরা আর্টিকেলগুলো পড়ব তখন ঠিক জানতে পারবো। তো চলো এবার যদি আমরা বইয়ের দিকে তাকাই, আমরা বইয়ে দেখতে পাবো যে ফিচার্স অফ ফান্ডামেন্টাল রাইটস, কিছু ফিচার রয়েছে। আমরা দেখো অলরেডি সেলিয়েন্ট ফিচার করতে গিয়ে ফান্ডামেন্টাল সম্পর্কে অনেক কিছু বলেছি, পড়েছি, সেইগুলো এখানে একটু একটু করে লেখা আছে। সুতরাং আমি খুব ডিটেলসে এইটা পড়ছি না, তাহলে প্রচুর লম্বা ভিডিও হয়ে যাবে। আমরা একটু টাচ করে চলে যাব আর্টিকেলগুলোতে। আমি যেগুলো বলবো সেগুলো অবশ্যই নোট ডাউন করে নাও। গোটা বই পড়ার দরকার নেই, ইভেন যদি তুমি গোটা বই এই চ্যাপ্টারগুলো পড়তে চাও তাহলেও পড়তে পারো। দেখবে আমার টোটাল কথা এর মধ্যেই কিন্তু কমপ্লিট করা আছে, যদিও বইয়ে অনেকটা ক্রিটিক্যাল ভাষাতে ইউজ করা হয়েছে, যেহেতু জিনিসগুলো অনেকটা ঘোরানো। তো চলো আমরা দেখে নিই কি ফিচার্স অফ ফান্ডামেন্টাল রাইটস। ফিচার্সের ক্ষেত্রে যেগুলো বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে যে কিছু ফান্ডামেন্টাল রাইটস রয়েছে যেটা শুধুমাত্র সিটিজেনরা পাবে, কিছু রয়েছে যেটা সবাই পাবে। এগুলো কিন্তু আমরা সিটিজেনশিপের সময় আলোচনা করেছিলাম। তারপরে যদি আমরা দেখি তাহলে বলা হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটসগুলো নট অ্যাবসোলিউট বাট কোয়ালিফাইড। এটা এই সম্পর্কে আগেও আমরা আলোচনা করেছি যে এইটা সব সময় যে মানা হবে সেটা না, এর মধ্যেও অনেকভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কিছু কথা বলা আছে। যেরকম আমরা প্রথম যেটা পড়ব রাইট টু ইকুয়ালিটি, ওখানেও দেখবে যে কতভাবে ঘোরানো আছে জিনিসগুলোকে। আর্টিকেলগুলো যখন পড়বো তখনই দেখবে, এই এখনই বুঝতে পারবে। তো সেটাই বলা হচ্ছে ইট নট অ্যাবসোলিউট, ইট কোয়ালিফাইড। তারপরে যেটা বইয়ে দেওয়া আছে এখানে দেখতে পারো যে কোর্ট, আমি অলরেডি বললাম সেই কথাই বলা আছে যে যদি এটা কেউ ভায়োলেট করে তাহলে কোর্ট সেটাকে রক্ষা করবে। সুপ্রিম কোর্টের ঘাড়ে, কিছু কিছু ক্ষেত্রে হাইকোর্টের ঘাড়েও কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে, যে তারা কিন্তু এইটাকে রক্ষা করবে, এই এক্সেট্রা এক্সেট্রা। এছাড়া বলা হচ্ছে আমাদের পার্লামেন্ট, লেজিসলেটিভ অ্যাসেম্বলি কোনো দিন মানে কোনোভাবে এইটাকে তোমার এই মানে তোমাকে এখান থেকে বাদ দিতে পারবে না বা কিছু সামথিং, সে তোমার ভায়োলেট করতে পারবে না এইগুলোকে, কিন্তু তার হাতে অধিকার আছে এটাকে অ্যামেন্ডমেন্ট করার। ঠিক আছে, এটা কিন্তু পার্লামেন্টের হাতে আছে, এক্সেট্রা এক্সেট্রা। আরও বিভিন্ন প্রভিশন সম্পর্কে বলা হয়েছে, বিভিন্ন আর্টিকেল সম্পর্কে বলা হয়েছে এখানে, কিন্তু আর্টিকেলগুলো যখন আমরা পড়বো তখনই অবভিয়াসলি জেনে নিব, তাহলে এতটা আলোচনার করার কিছু নেই। এবার আমরা প্রথম যেটা পড়ব সেটা হচ্ছে আর্টিকেল 12। আমি আগেই বললাম আর্টিকেল 12, আর্টিকেল 13 এই দুটো কখনোই আমাদের কিন্তু কোনো ফান্ডামেন্টাল রাইটকে বোঝায় না, এটা তার স্ট্রাকচারটা সম্পর্কে বলে। আর্টিকেল 12-এ কি করা হয়েছে, আর্টিকেল 12-এ স্টেটের ডেফিনেশন দেওয়া হয়েছে। স্টেট, খুব ভালো কথা। আচ্ছা বলো তো তোমরা কত রকমের স্টেট জানো? দেখো আমি আজ পর্যন্ত 2 রকমের স্টেট জানি, যদিও এই বইটা অনুযায়ী 3 রকম। প্রথম হচ্ছে আমাদের ফিজিক্সে, ফিজিক্যাল সায়েন্সে আমরা যেটা পড়েছিলাম, স্টেট কোনো পদার্থে 2 বা 3 রকমের স্টেট হয়, 3 রকম বা মোর এখন হয়, প্লাজমা 3, 4, 5 অনেক রকম হয়ে গেছে, সলিড, লিকুইড, এরকম স্টেট রয়েছে, পদার্থের অবস্থা যেটা বলে। আর একটা রয়েছে আমাদের জিওগ্রাফিক্যাল টার্ম স্টেট, স্টেট মানে রাজ্য, তাই তো। আমরা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তো ইউনাইটেড স্টেটের ইউনিয়ন বলতে পারো। আমাদের ক্ষেত্রে বিভিন্ন স্টেট, ওয়েস্ট বেঙ্গল, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, অগুন্তি, যাই হোক গোনা যায়, অগুন্তি না। তো এইটা হচ্ছে স্টেট বা রাজ্য। তাহলে আমরা তো এখানে দেশ আর রাজ্যর কথাই বোঝাচ্ছি বা পড়ছি, তাহলে এখানে স্টেট বলতে কি?
দেখো এখানে স্টেট বলতে একটু আলাদা। এখানে স্টেট বলতে বোঝাচ্ছে সেই জায়গাগুলোকে, সেই বডিগুলোকে, বডি বলতে মানুষের বডিটা, সেই সংগঠনগুলোকে যারা তোমাদের এই রাইটসগুলো দিচ্ছে আর যাদের দ্বারা এইগুলো মানে ভায়োলেট করার সম্ভাবনা থাকছে বলতে পারো। কীরকম? প্রথমেই যদি দেখি বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখো চারটে দেওয়া আছে যে গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট, গভর্নমেন্ট হচ্ছে এক্সিকিউটিভ বডি জানোই, তার সাথে পার্লামেন্ট এক্সিকিউটিভ লেজিসলেটিভ অর্গানিজম অফ ইউনিয়ন গভর্নমেন্ট। ইউনিয়ন গভর্নমেন্টের যেইগুলো রয়েছে অর্থাৎ এক্সিকিউটিভ গভর্নমেন্ট রয়েছে, এক্সিকিউটিভ হেডকে প্রধানমন্ত্রী, লেজিসলেটিভ বা পার্লামেন্ট, সেরকমভাবে রাজ্যর যে লেজিসলেটিভ আছে অর্থাৎ বিধানসভা, রাজ্যের যে গভর্নমেন্ট রয়েছে তারা হয়ে গেল। এরা এক একটা কিন্তু স্টেট। এই ছাড়া আছে কি অল লোকাল অথরিটি, দ্যাট ইজ লোকাল অথরিটি যারা কীরকম মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ইত্যাদি ইত্যাদি ছোট ছোট সংস্থাগুলো আমাদের এখানে। এছাড়া আরেকটা কি আছে বলছে অল আদার অথরিটিস দ্যাট ইজ স্যাচুরেটরি অর নন স্যাচুরেটরি অথরিটিস লাইক এলআইসি, ওএনজিসি, সেল, ইটিসি। মানে কিছু সংগঠনগুলো, কিছু তোমার সরকারি অধিকৃত সংস্থা, তো এইগুলো কিন্তু স্টেট এক একটা, মানে যার দ্বারা এখানে তুমি এমপ্লয়। এছাড়া আরও কিছু আর একটা কথা আছে যে তাহলে বেসরকারি যেইগুলো সংস্থা সেইগুলো কি স্টেট? হ্যাঁ, কিছু ক্ষেত্রে যখন তুমি এমপ্লয়, তোমার কাজের পরিধির সাথে যুক্ত, তোমার ফান্ডামেন্টাল রাইটসের সাথে যুক্ত, তখন কিন্তু সেইগুলো স্টেট। এরপর একটা প্রশ্ন এসেছিল যে ক্যান জুডিশিয়ারি ইজ পার্ট অফ এ স্টেট? আমি আগেই বললাম স্টেট বলতে কিন্তু তোমরা ওই জিওগ্রাফি স্টেটের কনসেপ্টটা ভুলে যাও ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে। এখানে স্টেট বলতে আমরা কিন্তু এই বিভিন্ন বডিগুলোকে বোঝাচ্ছি, মানে বুঝতে পারছি যারা আমাদের এই অধিকারগুলো দেয় অথবা যাদের দ্বারা এটা ভায়োলেট হতে পারে। যে অধিকার দিচ্ছে ভায়োলেট হলে তার উপরই হবে। যেখানে যেখানে আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো প্রযোজ্য তাদের কথা এখানে বলা হচ্ছে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে জুডিশিয়ারি কি স্টেটের আন্ডারে? খুব সুন্দর একটা রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী জুডিশিয়ারি যেইখানে বিচার করছে, যখন একটা বিচার ব্যবস্থা হিসাবে কাজ করছে, জুডিশিয়ারি বডি হিসাবে কাজ করছে, তখন সেটা স্টেট নয়। সেই কিন্তু স্টেটগুলোর উপরে, স্টেটগুলোকে বিবেচনা করছে, সুতরাং সেটা স্টেট নয়। কিন্তু জুডিশিয়ারিরও নিজস্ব এমপ্লয় রয়েছে, জাজ রয়েছে, ক্লার্ক রয়েছে, এক্সেট্রা এক্সেট্রা, অফিসারসরা রয়েছে। তো তখন সেই ক্ষেত্রে জুডিশিয়ারিও কিন্তু স্টেট। যখন সে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি তখন সে স্টেট, আর যখন সে বিচার করছে তখন কিন্তু সে জুডিশিয়ারি বডি। খুব সুন্দরভাবে কিন্তু বোঝানো হয়ে গেল যে জুডিশিয়ারি স্টেট কি স্টেট না। তাহলে দুটো প্রশ্ন খুব কমনলি এখান থেকে আসতে পারে একটা জুডিশিয়ারির ক্ষেত্রে, যে জুডিশিয়ারি স্টেট কি স্টেট না। স্টেট বলতে কিন্তু অন্য স্টেট, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, স্টেট বলতে রাজ্য নয়। বারবার বলছি, পারলে খাতায় নোট করো, কারণ এখান থেকে কোশ্চেন আসে। আরেকটা হচ্ছে যে বেসরকারি যে সংস্থাগুলো আছে সেইগুলোকে স্টেট বলবো কি না। অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশনে যখন তারা কাজ করছে, তার আন্ডারে যখন কর্মচারী নিয়োগ করছে, তাদের স্ট্যাটিস্টিক্স আলাদা, তাদের ব্যাপার ওইগুলো আলাদা। কিন্তু যখন মানুষের ক্ষেত্রে তারা রিলেটেড, মানুষের সাথে, তখন কিন্তু তারা কর্মচারীর সাথে রিলেটেড, তখন কিন্তু তারা স্টেট হিসাবে গণ্য হবে। এইটা বলা হলো আর্টিকেল 12-এ। এরপর বলা হচ্ছে আর্টিকেল 13। আর্টিকেল 13-এ বলা হচ্ছে কি, আর্টিকেল 13-এ বলা হচ্ছে কোনটা ল আর কোনটা ল না, অর্থাৎ কোনটা আইন আর কোনটা আইন নয়। বলছে যে এনি অর্ডার, এনি অ্যাকশন, এনি অ্যামেন্ডমেন্ট
ঠিক আছে, সব কিছু যেইটা প্রোভাইড করবে অথরিটি, সে এক্সিকিউটিভ হতে পারে, এক্সিকিউটিভ অথরিটি গভর্নমেন্টের, অথবা লেজিসলেটিভ হতে পারে, অথবা আদার্স সংস্থাগুলো যারা যারা বললাম স্টেট, মানে যেগুলো স্টেট প্রোভাইড করছে তোমাকে, সেই জিনিসগুলো যদি তোমার ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট না করে তাহলে সেটা ল, আর যদি সেটা ভায়োলেট করে তাহলে সেটা ল না। ক্লিয়ার? তাহলে আমরা লয়ের কনসেপ্টটা প্রথমে নেগেটিভ ওয়েতে কিন্তু বুঝতে পারছি। যদি কারো অর্ডার, কারো ল, ল বলতে কোনো অ্যাকশন বলতে পারো, অ্যামেন্ডমেন্ট বলতে পারো, ইফ ইট overruled your fundamental rights then it's not a law. এবার কে বিবেচনা করবে কোনটা ল আর কোনটা ল না? দেখো একটা বিশাল কিন্তু এখানে প্রশ্ন, এইটা সম্পর্কে আমরা আগেই বলেছিলাম, তোমাদের আজকে ক্লিয়ার হয়ে যাবে। হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট। আর্টিকেল 226 এ হাইকোর্ট, আর্টিকেল 32-তে সুপ্রিম কোর্ট। 32 অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসের মধ্যেই কিন্তু রয়েছে, আমরা পরে পড়ব। এরা ডিসাইড করবে কোনটা ল কোনটা ল না। ঠিক আছে, দেখো আমরা আগে কি পড়েছিলাম, কেন আমি বললাম, আগে আমরা এক জায়গায় পড়েছিলাম প্রসিডিওর স্টাবলিশড বাই ল আর ডিউ টু প্রসেস ল। ঠিক আছে, প্রসিডিওর স্টাবলিশড মানে যেটা বানানো হলো সেইটাই মেনে চলবো, আর ডিউ টু প্রসেস ল মানে ল যেটা তৈরি হচ্ছে তার উপর আমি রেকমেন্ডেশন দেব বা তাকে রিভিউ করব, রিভিউ করার ক্ষমতা। দেখো আমরা বেশিরভাগ আইন মেনে চলি, কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটস বা বেসিক যে স্ট্রাকচারগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু জুডিশিয়ারি নিজের রিভিউ দিচ্ছে, জুডিশিয়ারির হাতে ক্ষমতা দেওয়া হয়েছে কোনটা ল কোনটা ল না, অর্থাৎ প্রত্যেকটা আইন যেগুলো পাস হবে সেইগুলোকে রিভিউ করার। ঠিক আছে, এইখানে আমরা কোথাও যেন দুটোরই প্রসিডিওর স্টাবলিশড বাই ল আর ডিউ টু প্রসেস অফ ল দুটারই কিন্তু কম্বিনেশন আমরা খুঁজে পাচ্ছি, যেটা আমি আগে বলেছিলাম আমরা যখন পরবর্তীকালে পড়ব তখন আমরা এটা দেখব। এবার যদি আমরা দেখি ল কারা তৈরি করছে বা কিছু, অলরেডি আমি তোমাদের একটা আভাস দিলাম, তা সত্ত্বেও একটু জানিয়ে দিই যে বলছে পার্মানেন্ট ল। পার্মানেন্ট ল কারা তৈরি করছে? পার্মানেন্ট ল তৈরি করছে হচ্ছে পার্লামেন্ট, স্টেট লেজিসলেটর। টেম্পোরারি ল কারা তৈরি করছে? বিভিন্ন অর্ডিন্যান্স বাই প্রেসিডেন্ট, গভর্নমেন্ট, এক্সিকিউটিভ বডি যারা, তাদের মাধ্যমে যেগুলো হচ্ছে সেইগুলো, বিভিন্ন রুল রেগুলেশন যেগুলো তৈরি হচ্ছে এগুলো হচ্ছে টেম্পোরারি, কিন্তু এইগুলোও কিন্তু ল এর মধ্যে পড়ে এবং এইগুলোকে প্রত্যেকটাই বিবেচনা করবে কে? এইগুলোকে প্রত্যেকটাকেই বিবেচনা করবে আমাদের সুপ্রিম কোর্ট আর কিছু ক্ষেত্রে হাইকোর্ট। কিন্তু একটা প্রভিশন দেওয়া আছে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যদি হয়, ল তো পাস করছে পার্লামেন্ট, সেইগুলো নয় দেখলাম বিবেচনাধীন, কিন্তু যদি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয় তাহলে সেইটা কি পার্লামেন্ট করছে, সেটা কি লয়ের মধ্যে, মানে সেটাকে কি সেটা তো ল অবশ্যই না, সেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হচ্ছে, তো সেইটা মানে অর্ডিনারি ল নয়। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টকে কি রিভিউ করবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট? না, একদম করবে না, এইটাই কিন্তু বলা হয়েছে। কিন্তু পরবর্তীকালে কেশবানন্দ ভারতী কেসে আমরা যদি দেখি, সেখানে একদম মানে খোলাখুলিভাবে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট সেটাকেও রিভিউ করবে। এতদিন তার আগে বলা হতো রিভিউ করার ক্ষমতা নেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টকে, কিন্তু এখন বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট সেটাকেও রিভিউ করবে ইফ ইন দ্য গ্রাউন্ড অফ ইফ ইট ভায়োলেট ফান্ডামেন্টাল রাইটস। গ্রাউন্ডটা কি? যদি ফান্ডামেন্টাল রাইটসকে এটা ভায়োলেট করে তাহলে কিন্তু এখানে হস্তক্ষেপ করবে। চলো, এত দূর হয়ে গেল আমাদের জানা কোনটা স্টেট আর কোনটা ল কোনটা ল না। 12, 13। এবার আমরা চলে আসবো আর্টিকেল 14, রাইট টু ইকুয়ালিটি। আর্টিকেল 14-তে কি বলা হয়েছে? রাইট টু ইকুয়ালিটি। চলো এবার দেখে নিই।
এখানে আমাদের প্রথমেই বলা হয়েছে বা যেটা বলছি যে কে 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 এর আন্ডারে পড়বে। দেখো এভরিওয়ান, প্রত্যেকে এর আন্ডারে, সিটিজেন নন সিটিজেন যারাই হোক, ইকুয়ালিটির ক্ষেত্রে সকলেই কিন্তু সমান। কিন্তু মাথায় রাখতে হবে যদি সে লিগ্যালভাবে থাকে, অর্থাৎ একটা লিগ্যাল ম্যান, সে আমাদের দেশের হোক বাইরের দেশের হোক, সে কিন্তু রাইট টু ইকুয়ালিটি এক্সেস করবে। কিন্তু সে যদি একটা ইললিগাল মাইগ্রেন্ট হয় তাহলে তার ক্ষেত্রে কিন্তু এইটা প্রযোজ্য না। তাহলে রাইট টু ইকুয়ালিটিতে কি বলা হয়েছে, যে ইকুয়ালিটি বিফোর ল, দুটো কথা বলা হয়েছে, ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ ল। একই কথা না, ইকুয়ালিটি বিফোর ল, লয়ের চোখে সবাই সমান, আর একটা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল, ল সবাইকে সমানভাবে প্রোটেক্ট করবে। একই কথা মনে হচ্ছে, কিন্তু না, আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তোমাদের যখন ডিসকাস করছি তখন তোমরা বুঝতে পারবে কোথায় কোথায় এটার পার্থক্য রয়েছে। দেখো ইকুয়ালিটি বিফোর ল এই কনসেপ্টটা আমরা নিয়েছি ব্রিটেন থেকে, আর ইকুয়াল প্রোটেকশন অফ ল এটা নিয়েছি ইউএস থেকে। আমরা দুটার কনসেপ্টকে নিয়ে একসাথে মিক্সড করে দিয়েছি, দিয়ে আমরা নিজের মতো করে একটা খুব ভালো জিনিস তৈরি করেছি। কীরকম, দেখো ইকুয়ালিটি বিফোর লতে বলা হয়েছে যে আন্ধা কানুন যেটা বলো, আমি এর আগেও এটা বলেছিলাম যে আইনের চোখে সবাই সমান। তাহলে কীরকম, তুমি যেখানে তোমার বাসস্থান হোক, তুমি যেই কাস্টের হও, যেই রিলিজিয়ান হও, যেই হও না কেন, ধনী হোক দরিদ্র হও, যাই হোক, সবাই কিন্তু সমান অধিকার পাবে, সবাই সমানভাবে থাকবে। যদি তুমি দোষ করো তোমারও যা সাজা হবে ওই লোকটারও তাই সাজা হবে, মানে যে ধনী তারও সাজা হবে। যে ধরো আমার যদি আমি একটা সাধারণ ছেলে হয়ে আমি 10 টাকা চুরি করলে আমার যদি 100 টাকা ফাইন হয়, প্রধানমন্ত্রীরও 100 টাকা ফাইন হবে, সবাই সমান, ইকুয়াল। এইটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, বোঝা গেল? তাহলে আমাদের তারপরেরটা ইকুয়াল প্রোটেকশন অফ ল এর দরকার কেন? একই মনে হচ্ছে কিন্তু আলাদা, আমি আগেই বলছি, বুঝতে পারবে যে আমাদের তো এইটাতে সব ডিফাইন হয়ে গেল, সবাই সমান, তাহলে আবার নতুন করে কেন আমরা কিছু চাইবো? আমরা কি এখানে আলাদা আলাদা করে কাউকে ট্রিট করব এর মাধ্যমে? হ্যাঁ, একদম আলাদা আলাদা করে আমরা ট্রিট করছি দ্বিতীয়টার মাধ্যমে। তাহলে এটা কি ভালো না খারাপ? না জানলে বলবে খারাপ, জানলে বলবে ভালো। কীরকম, দেখো ইকুয়াল প্রোটেকশন অফ ল এটা হচ্ছে একটা পজিটিভ সেন্টেন্স। ইকুয়াল প্রোটেকশনের ক্ষেত্রে বলা হচ্ছে, ধরো বাজার থেকে অনেকগুলো খেলনা নিয়ে আসা হয়েছে, খেলনা নিয়ে এসেছে, তোমার বাবা খেলনা নিয়ে এসেছে। এবার খেলনাগুলো নিয়ে ছুটতে ছুটতে একটা খেলনা তুমি ছুড়লা, সাথে সাথে ব্লাস্ট হয়ে গেল, তার মানে ওটা কি খেলনা ছিল না, বোম ছিল। তাহলে ওই ব্লাস্টে 4 জন মারা গেল তোমার হাতে। তাহলে তুমি কি করলা, তুমি খেলনা বোমটা ছুড়লা, 4 জন মারা গেল, তাহলে 4 জনের মরার জন্য তুমি দোষী। দেখো এই জায়গাটায় ইকুয়ালিটি বিফোর ল কিন্তু বলে তুমি দোষী, তুমি মেরেছ, কিন্তু ইকুয়াল প্রোটেকশন অফ ল বলছে তুমি তো ইচ্ছাকৃতভাবে এটা করনি, তুমি জিনিসটা জানতাই না, সুতরাং তুমি দোষী নও। দেখা গেল তুমি একটা বাচ্চা ছেলে, তোমার হাতে একটা বন্দুক আসলো, খেলতে খেলতে কাউকে শ্যুট করে দিলা, তুমি শ্যুট করলা, আর আমি একজন বড় লোক, আমি একদম সুস্থ মাথায় বন্দুক নিয়ে একজনকে শ্যুট করে দিলাম, দুটো কি ইকুয়াল কেস? লোকটা তো মারা গেছে দুটো কেসেই, কিন্তু কেস দুটো কিন্তু ইকুয়াল না। বোঝা যাচ্ছে কথা? আমি একটা নর্মাল মানুষকে মেরে দিলাম, আর একটু বাজে কথা, মানে বাজে সেন্স ইউজ করতে চাইছি কিন্তু তোমাদের বোঝানোর জন্য, একটা মহিলার উপর অত্যাচার হচ্ছে, সে নিজেকে রক্ষা করার জন্য কাউকে মেরে দিল, দুটা কি একই? দুজনেই তো লোককে মারলাম, কিন্তু
প্রোটেকশন ইকুয়ালিটি বিফোর লতে বলছে যে দুটাই কিন্তু একই, লোক মারা গেছে, কিন্তু এইখানে হচ্ছে প্রোটেকশন অফ ল, যে লয়ের তুমি প্রোটেকশন পাবা যে অনিচ্ছাকৃতভাবে মেরেছে। বুঝে যাচ্ছে কথাটা? ডিফারেন্সটা দেখো, দুটো দেশে দুটো আলাদা আলাদা নিয়ম, আমরা দুটোকেই কভার করলাম। একে হচ্ছে যেখানে সমান, সুস্থ মাথায় আমি মারলে, সুস্থ মাথায় যদি তুমি মারো, সুস্থ মাথায় যদি মুকেশ আম্বানি মারে, সবার ক্ষেত্রে সমান সাজা। কিন্তু যখন ক্ষেত্রটাই আলাদা, তখন একরকম বিবেচনা কেন করা হবে? এই কনসেপ্টটাও আমরা গ্রহণ করেছি, তাই দুটার মাধ্যমে আমরা আইনকে প্রোটেক্ট করছি। এবার গল্পটা হচ্ছে কোনটার ক্ষেত্রে কি প্রযোজ্য হবে, কে এটা দেখবে? সোজা সবটা কথা, এতক্ষণ ধরে দেখছি তো আমরা, কে রিভিউ করছে সবার উপরে? জুডিশিয়ারি, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, তারা বসে আছে, তাদের হাতে এটা ছাড়া হয়েছে যে কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হবে। ঠিক আছে, যিনি জাজ রয়েছেন কেসের, তার উপর তিনি মানে বিবেচনা করবেন এই ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, যে ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ ল। ডিফারেন্সটা ক্লিয়ার হলো? বই পড়লে কিন্তু মাথা একদম গুলিয়ে যাবে, ঠিক মতো হয়তো বুঝতেও পারবা না, অনেকবার পড়তে হবে। অনেকে আছেন, আমি তোমাদের মানে কাউকে ছোট করছি না, অনেকে আছেন যারা অবশ্যই বুঝতে পারবে, তাদেরকে আমার ধন্যবাদ, কংগ্র্যাচুলেশন, তোমরা যুদ্ধ জয় অলরেডি করে ফেলেছো। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যুদ্ধ জয় করাটা খুব কঠিন, আমি অনেকবার পড়ে তারপর কিন্তু এই জিনিসগুলো বুঝতে পেরেছি, তাই তোমাদের সামনে সহজ ভাষায় এটা তুলে ধরছি। এবার কিছু জিনিস বইয়ে আছে, সেটা একটু দেখে নিই, যে আমাদের এই লয়ের যে ইকুয়ালিটি ল, এটা কিছু কিছু জায়গায় লাগু হয় না। কীরকম? প্রেসিডেন্ট আর গভর্নর, আমাদের যিনি প্রেসিডেন্ট আর গভর্নর রয়েছেন, তারা যদি কোনো বিল পাস করেন, তা যদি ভায়োলেট করে, তাহলে তাদের অ্যারেস্ট করতে হবে বা কিছু তাদের কাজকর্মের দ্বারা। কিন্তু যারা যখন তারা অফিসে রয়েছেন, চেয়ারে বসে রয়েছেন, মানে টার্মের মধ্যে রয়েছেন, প্রেসিডেন্সিয়াল টার্মে রয়েছেন, তখন কিন্তু তাদের কিছু করা যাবে না। আর একটা হচ্ছে, যারা হচ্ছে ফরেন ডিপ্লোম্যাটস, অর্থাৎ বিভিন্ন অ্যাম্বাসেডর, বিভিন্ন বৈদেশিক দূত যারা হন, তারা যখন থাকবেন, বা বিদেশের কোনো কেউ পলিটিশিয়ান বা কেউ যদি তারা বিভিন্ন তাদের কথাবার্তার মাধ্যমে ভায়োলেট করে, তাদেরও কিন্তু আমরা কিছু করতে পারবো না। এইটা হচ্ছে সম্ভবত ভিয়েনা, যেই তোমার কনভেনশন হয়েছিল, ভিয়েনা কনভেনশন 1969-এ 80-তে বলবৎ হয়েছিল, সেই অনুযায়ী কিন্তু আমরা তাদের কিছু করতে পারি না। তো এইটাও কিন্তু এখানে মেনটেন করা হয়, যদিও আমরা এটা আগে থেকেই আমাদের কনস্টিটিউশনে উল্লেখ রয়েছে। তো চলে গেল কি আমাদের আর্টিকেল 14, ঠিক আছে, রাইট টু ইকুয়ালিটি। এরপর যদি আমরা দেখি, তাহলে দেখব ডিসক্রিমিনেশন অফ সার্টেন গ্রাউন্ড, প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন সার্টেন গ্রাউন্ড। এটা একটা কিন্তু খুব মজার জিনিস। আমরা বলি যে আমরা কোনো কিছুতে কাউকে কোনোভাবে ডিসক্রিমিনেট করতে পারবো না, অর্থাৎ কাউকে কিছু থেকে বঞ্চিত করতে পারবো না। কি অনুযায়ী? রেস, মানে কোন রেসের সে, তার গায়ের কালার কি, বা কোন জাতের, এই টাইপের। রিলিজিয়ান, ধর্ম। সেক্স, ছেলে না মেয়ে, বা থার্ড যেটা আছে তোমার কি লিঙ্গ আছে, তৃতীয় লিঙ্গ, তো তাদের ক্ষেত্রে। কাস্ট অনুযায়ী, প্লেস অফ বার্থ অনুযায়ী, তার জন্মের স্থান অনুযায়ী তাদের কিন্তু আমরা আলাদা করতে পারবো না। ঠিক আছে, কিন্তু দেখো মজার জিনিস যেটা আছে, লেখা আছে প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন, এখানেই শেষ হয়ে যেত, কিন্তু না, এখানে শেষ হয়নি, কারণ তারপরে লেখা আছে অন সার্টেন গ্রাউন্ড। কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু নয়। কোন কোন ক্ষেত্রে আমরা তাদের ডিসক্রিমিনেট করতে পারবো না? লেখা আছে বইয়ে, দেখো, অ্যাক্সেস টু শপ, পাবলিক রেস্টুরেন্ট, হোটেল অ্যান্ড প্লেস অফ পাবলিক এন্টারপ্রাইজ। ঠিক আছে, তারপর হচ্ছে টু ইউজ অফ ওয়েলস, ট্যাঙ্কস,
বেথিং গেটস, রোড, প্লেস, পাবলিক রিসর্ট মেনটেন হোললি অর পার্টলি বাই স্টেট ফান্ডস, যেগুলো স্টেটের, এই যে স্টেট বলতে কিন্তু স্টেট বুঝে নাও, সেইগুলো দ্বারা যেগুলো হচ্ছে জেনারেল পাবলিকদের আমরা ডিসক্রিমিনেট করতে পারবো না। কিন্তু এখানে এক্সেপশন রয়েছে। কি এক্সেপশন? দেখো, প্রথমে আছে যে বাচ্চাদের এবং ওমেনদের জন্য রিজার্ভেশনের কথা, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে আছে স্পেশাল প্রভিশন ফর অ্যাডভান্সমেন্ট অফ এনি স্পেশাল অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস অফ সিটিজেন অর ফর দ্য শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব। এডুকেশনে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের সংরক্ষণ করা। তো বুঝতেই পারছো যে আমরা প্রথমে বলছি যে ডিসক্রিমিনেশন করব না, কিন্তু আমাদের কনস্টিটিউশনের মধ্যেই লেখা রয়েছে যে আমরা কিন্তু রিজার্ভ করতে পারি। এরপরে আমরা পড়ব কেন আমরা রিজার্ভ করতে পারি, কেন এই কথাগুলো বলা হয়েছে সেটা আমরা আলোচনা করব। সেটা কিন্তু খারাপ সোর্সে না, সেটা কিন্তু ভালোর জন্য বলা হয়েছে। তো যাই হোক, এর অনেক ব্যাকড্রও রয়েছে, তো সেগুলোও ডিসকাস করছি। এবার যদি দেখি আমরা আর্টিকেল 16 হচ্ছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। এটা আমরা এর আগেও অনেকবার আলোচনা করেছি, আবার করে দিই যে ইকুয়ালিটি অফ পাবলিক এমপ্লয়মেন্ট বলছো, এখানে আমরা কাদের ডিসক্রিমিনেট করতে পারবো না, সেই ক্ষেত্রে লেখা আছে দেখো, রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ। এত দূর ঠিক আছে আগের সাথে, কিন্তু এখানে দুটো নতুন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ডিসেন্ট আর রেসিডেন্স। এই দুটো কিন্তু মাথায় রাখবে যে কোথায় পাবলিক এমপ্লয়মেন্টে আর আমরা যদি দেখি ডিসক্রিমিনেশনের ক্ষেত্রে কোথায় দুটো পার্থক্য, এইখানে কিন্তু আরও দুটো অ্যাড করা আছে, রেসিডেন্স আর ডিসেন্ট। এবার যদি আমরা দেখি যে কি বলেছে এখানে, যে আমরা যখন জব দিচ্ছি কাউকে, যে সেখানে আমরা ডিসক্রিমিনেট করতে পারবো না। কিন্তু আবার বলছি, কিন্তু আমরা যারা পিছনে পড়ে আছে তাদের ইকুয়াল প্ল্যাটফর্ম দেব, ঠিক আছে। তাদের আমাদের সাথে ইকুয়ালি যাতে তারা ট্রিটমেন্ট পায়, আমাদের মতনই তারা যাতে একই প্ল্যাটফর্ম পায়, তার জন্য তাদেরকে এগিয়ে নিয়ে আসব। অর্থাৎ এইটা ভাবো, দুটো আলাদা কনসেপ্ট, যে একটা দৌড় হচ্ছে, সবাই এক জায়গা থেকে দৌড় স্টার্ট করলো, যতজন আছে রিজার্ভ ক্যাটাগরি বলো আনরিজার্ভ, এক জায়গা থেকে হলো। এবার যারা রিজার্ভ হচ্ছে তারা কি হচ্ছে, দৌড়টা কিন্তু তাদের জন্য আগেই সিলেক্ট করা হচ্ছে। অর্থাৎ তুমিও 0 থেকে স্টার্ট করছো পরীক্ষা হলে, একজন শিডিউল কাস্ট প্রার্থীও 0 থেকে হচ্ছে, ওবিসিও প্রার্থীও হচ্ছে, যেটাই হোক যিনি হোক, তারা সবাই কিন্তু 0 থেকে স্টার্ট করছে। কিন্তু পরীক্ষা শেষে কাট অফ যাচ্ছে জেনারেলের 70, ওবিসির 65, এসসির 60, এইভাবে, বা সামথিং আলাদা হতে পারে, আমি এক্সাম্পল দিচ্ছি। তাহলে এটা তো ঠিক না, তাই তো? মনে হতেই পারে ঠিক না, কিন্তু তোমাকে এইটা দেখতে হবে যে যারা পিছিয়ে পড়া শ্রেণী, তারা, তুমি যদি 0 থেকে শুরু করো, সে মাইনাস থেকে শুরু করছে, সে কিন্তু একই প্ল্যাটফর্ম থেকে দৌড়াচ্ছে না, সে অনেক আগে থেকে তাকে স্ট্রাগল করতে হচ্ছে, কারণ সে অনেক পিছিয়ে পড়া শ্রেণী ছিল, তার এডুকেশন করাটা অনেক কষ্টকর ছিল ইত্যাদির কারণে তাকে কিন্তু ওই প্ল্যাটফর্মটা দেওয়া হচ্ছে যে সে পিছন থেকে রেসটা শুরু করেছে। মানে ইভেন এই হিসাবে যদি দেখো, তাহলে দেখবে তুমি 0 থেকে 70 যাচ্ছ, আর ওবিসির একজন ক্যান্ডিডেট, সে, তুমি দেখছো 0 থেকে 65 যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ওই -10 থেকে 65 যাচ্ছে, মানে 75টা যেতে হচ্ছে তাকে। তুমি 70 যাচ্ছ, সে কিন্তু 75 যাচ্ছে। এই কনসেপ্টে আমাদের রিজার্ভেশনের কনসেপ্টটা কিন্তু নিয়ে আসা হয়েছে। এবার এটা ড্রব্যাকটা কোথায়? দেখো, এইগুলো বইয়ের না, এগুলো সোশ্যাল বলতে পারো। এইটার ড্রব্যাক হচ্ছে, এখন দেখা যায় বেশিরভাগ গ্রামে যে কিছু সংখ্যক লোক যারা অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত, তারা হয়তো চাকরি পেয়ে শহরে চলে এসছে, বা যাই হোক, তারা ইকোনমিক্যালি মানে ভালো জায়গায় পৌঁছে গেছে।
কিন্তু তাদের সন্তান সন্ততি যারা রয়েছেন তারাও কিন্তু এই যে সুবিধাটা সেটা উপভোগ করছে, রাদার দেন যারা গ্রামে পিছিয়ে পড়া আছে তাদের জন্য এই প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছিল, কিন্তু এইটার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিন্তু মিসইউজ হচ্ছে। যদি কারো খারাপ লেগে থাকে আমাকে মাফ করবে, কিন্তু এটা কিন্তু বাস্তব। কারণ যারা গ্রামে এখনও রয়েছে না তারা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো যে যতটা পাচ্ছে তার তুলনায় যারা শহরে চলে এসছে বা যারা অলরেডি শিক্ষিত, যারা একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছে, তারা কিন্তু এই যে তাদের সুবিধাটা সেটা কিন্তু ছেড়ে দিচ্ছে না, সেইটার মিসইউজ করছে। ইউজ করছে না, মিস ইউজ করছে। ইউজ কারা করবে? ইউজ যারা গ্রামে এখনও পিছিয়ে, গ্রামে না শহরেও হতে পারে, সরি, যারা পিছিয়ে পড়া হিসাবে রয়েছে তারা এটার ইউজ করবে। আর আমি অলরেডি এগিয়ে গেছি। অ্যাজ এ ইন্ডিয়ান, অ্যাজ এ দেশবাসী হিসাবে আমার উচিত আমার সেই অধিকারটাকে ছেড়ে দেওয়া, কিন্তু আমরা সকলেই স্বার্থপর। আমি যদি সেই কাস্টেশনের মধ্যে থাকি তাহলে আমিও হয়তো ছাড়বো না। যাই হোক, আমি নেই হয়তো, বা যে কারণে হোক, এগুলো কোনো ইস্যু নয়, আমি উদাহরণ দিচ্ছি। তো আমি এটা বলতে চাইছি যে আমাদের ছাড়া উচিত, কিন্তু সেটা ছাড়ছি না। কারণ তাতে কি হয় জানো, আরেকটা, যারা পিছিয়ে এখনও পড়ে রয়েছে তাদের কিন্তু ঠিকঠাক ডেভেলপমেন্ট হয় না। রিজার্ভেশন দরকার, কিন্তু রিজার্ভেশনের মিসইউজ কিন্তু দরকার নেই। এইগুলো নিয়ে অনেক আরটিআই ফাইল হচ্ছে, পিপিআই ফাইল হচ্ছে, সেগুলো আলাদা ব্যাপার। সেগুলো পরে কি হয় সেই অনুযায়ী আমরা পড়াশোনা করব। তো এই আমরা যেটা পড়াশোনার মধ্যে সেখানেই থাকি আজকে, এগুলো আলোচনা না করে। যে তাহলে আমরা কি দেখলাম, যে রিজার্ভেশন হচ্ছে এবং সেটা আমাদের আর্টিকেল 15-16 দু জায়গাতেই কিন্তু বলা হয়েছে। আর্টিকেল 16-এর ক্ষেত্রে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, আর্টিকেল 15-এ আমরা দেখতে পাচ্ছি এডুকেশনাল পারপাস অর সামথিং ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন রয়েছে। বই এরপর আরও অনেক আছে, মন্ডল কমিশন আর সামথিং সামথিং অনেক বড় আছে, এগুলো আই থিঙ্ক পড়ার দরকার নেই, তাই আমি অ্যাভয়েড করে যাচ্ছি। তারপরে চলে আসছি আর্টিকেল 17-এ। আর্টিকেল 17 বলেছে যে অ্যাবলিউশন অফ আনটাচেবিলিটি। দেখো, আমি ধরো একজন আর্টিস্ট, আমি না, তোমরা একজন আর্টিস্ট, তোমাকে একটা কিছু বলেছে যে তুমি একটা কিছু তৈরি করো, তোমার ইচ্ছা মতো তুমি তৈরি করো, তাহলে দেখবে ওই জিনিসটার মধ্যে আর্ট সম্পর্কিত সব কিছু কিন্তু ঢুকে যাবে, অনেক কিছু ঢুকবে, তাই তো। আর্টিকেল 17-এ আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাই। কীরকম? বাবা সাহেব আম্বেদকর, তিনি কিন্তু তার ছোটোবেলা খুব কষ্টে কেটেছে। অনেক সিরিয়াল আছে, অনেক মুভি আছে, তোমরা দেখতে পারো, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয় সিরিয়াল টিরিয়াল টিভিতে। তো অনেক সময় সেগুলো অনেক বাড়িয়ে বলা থাকে, কিন্তু যাই হোক, তার জীবনটা সত্যি খুব কষ্টে কেটেছে। আমরা বিভিন্ন অথার তার লেখা জীবনী থেকে কিন্তু আমরা খুঁজে পাই। এবার তাকে যখন দেওয়া হলো এই দায়িত্বটা, তিনি এই জায়গাটায় সেই ইউটিলাইজেশন কিন্তু খুব ভালো করে করেছেন। তিনি যে কষ্টের সম্মুখীন হয়েছেন তা যাতে কারো ক্ষেত্রে না হয়, তিনি কিন্তু এটা খুব ভালোভাবে ইউটিলাইজ করেছেন এই জায়গাটায়। ইউটিলাইজ বলতে পজিটিভ সেন্সে নেই বা নেগেটিভ সেন্সে কিন্তু নয়, তিনি এটা যথেষ্ট ভালো পদক্ষেপ নিয়েছেন বলতে পারো, ব্যবহার না। কী রকম? দেখো, সব ক্ষেত্রে আমরা পড়ছিলাম স্টেট এইটা দিবে, স্টেট এটা দেবে না, স্টেট এইটা করবে, স্টেটের ক্ষেত্রে এটা, চাকরির ক্ষেত্রে কেউ দিচ্ছে সে স্টেট। কিন্তু আর্টিকেল 17-এ বলা হচ্ছে এনি ওয়ান ক্যান নট প্র্যাকটিস সাচ অ্যাজ থিংস আনটাচেবিলিটি। মানে এটা মানে খুব বাজেভাবে, শুধু স্টেটের ক্ষেত্রে না, যে কেউ যদি এটা কেউ করে, তোমাদের বইয়ে দেওয়া আছে দেখবে, তাকে পানিশমেন্ট করা হবে, পানিশ করা হবে। কিভাবে? যে কোনো লোক যদি এটা করে, তখন অ্যামাউন্টটা খুব কম, এখন জানি না এটা চেঞ্জ হয়েছে কিনা, এখানে 500 টাকা বলা হয়েছে, অথবা 6 মাস জেল, অথবা দুটোই হতে পারে। বলা হচ্ছে যে তখনকার দিনে এটা 500 টাকা যদি হয়, আজকের দিনে এটা চেঞ্জ হয়ে অনেকটাই হওয়া উচিত। এবং তার সাথে বলা হচ্ছে যে এটা প্র্যাকটিস করবে এবং গিল্টি পাবে, সে কোনোদিন ইলেকশনে দাঁড়াতে পারবে না।
এমএলএ এমপি ভোটে দাঁড়াতে পারবে না। মানে তার সেই অধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে যে তুমি জনতার রিপ্রেজেন্টেটিভ হবা, তোমার সেই অধিকারই নেই, তুমি একজনকে ঘৃণা করছো। আনটাচেবিলিটি অনেকটা সেই সম্পর্কে আসে। তো এইটা কিন্তু বলা হয়েছে। এবার একটা কথা হচ্ছে, আনটাচেবিলিটি বলতে কি বোঝানো হয়? আনটাচেবিলিটি বলতে আমি তোমাকে ছুলাম না এইটুকুটা, আনটাচেবিলিটির মিনিং তো সেটাই। কিন্তু আমাদের কনস্টিটিউশনে আনটাচেবিলিটি সম্পর্কে ডিটেলসে বিশ্লেষণ করা নেই। দ্যাটস ফর তোমার বইয়ে দেওয়া আছে যে একটা কেস হয়েছিল এবং সেইখানে মাদ্রাস মাইসুর হাইকোর্ট এটা বলেছেন যে আর্টিকেল 17 ইজ নট আনটাচেবিলিটি ইটস লিটারাল অর গ্রামাটিক্যাল সেন্স। যেটা আক্ষরিক অর্থ সেটা অনুযায়ী যে আনটাচেবিলিটি হয়, যে তোমাকে ছুলাম না, এইটা কিন্তু নয়। বাট দ্য প্র্যাকটিস অ্যাজ ইট দ্য ডেভেলপড হিস্টোরিক্যালি ইন দ্য কান্ট্রি, আমাদের দেশে হিস্টোরিক্যালি যেই ঘটনাগুলো, যেইভাবে আনটাচেবিলিটিটা আমরা জানি সেটা কীরকম, মন্দিরে প্রবেশ করতে দিব না, তোমাকে সমাজ থেকে দূরে রাখবো, অনেক জায়গায় আছে এখনও, আমাদের স্টেটে নেই কিন্তু, মানে আমাদের স্টেট বলতে আমাদের রাজ্যে নেই, কিন্তু অনেক জায়গাতে এটা রয়েছে, মানে ইভেন এখনও রয়েছে। আর্টিকেল 17 নামে একটা মুভি বেরিয়েছে, আয়ুষ্মান খুরানা সম্ভবত, বইটা দেখতে পেলে দেখতে পারবা। মানে সেই বইটা মানে ট্রু ফ্যাক্টর, কিন্তু এটা কোনো একটা শ্রমিক 2 টাকা বৃদ্ধি চেয়েছিল, একটা মেয়ে 2 টাকা বাড়াতে বলেছিল, তার জন্য কি অবস্থা হয়েছে। বইটা যদি না দেখে থাকো কোনো সোর্স থেকে দেখো, মানে আর্টিকেল 17 আনটাচেবিলিটি যে কাকে বলে, কোন পর্যায়ে যায়, বইটাতে কিন্তু বিশ্লেষণ করা হয়েছে। আমি বইটা প্রমোশন করছি না অবশ্যই, তোমরা জানো, কিন্তু সেটা একটা মানে চোখ খুলে দেবে যে আমাদের দেশের এখনও কী অবস্থা। তোমরা যারা জানো তারা তো অবশ্যই জানো যে কতটা বাজে অবস্থা ছিল। এখন যা আছে, মানে আজ থেকে 100 বছর আগে তো আরও করুণ অবস্থা ছিল, বা তার আগে তো আরও করুণ অবস্থা। তো সেই প্র্যাকটিসগুলোকে বলা হচ্ছে আনটাচেবিলিটি অ্যাজ টু মাইসুর হাইকোর্ট। চলো, এত দূর হলো আর্টিকেল 17। এবার লাস্ট হচ্ছে আর্টিকেল 18 নিয়ে আজকের ভিডিও আমরা কমপ্লিট করব। তাহলে আমাদের যে প্রথম পড়াটা, অর্থাৎ ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি, সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আজকে, পরেরটা তারপরে। এইবার বলা হচ্ছে আর্টিকেল 18 হচ্ছে অ্যাবলিউশন অফ টাইটেলসের বিলুপ্তিকরণ। এতক্ষণ আমরা পড়লাম যে এটা গভর্নমেন্ট করতে পারবে না, ওটা স্টেট করতে পারবে না, এটা করতে পারবে না, সেটা করতে পারবে না, এগুলো সব আমরা পড়লাম। এবার পড়ছি আর্টিকেল 18 কি করতে পারবে, কি করতে পারবে আমাদের জন্য। তো আর অ্যাবলিউশন অফ টাইটেলসে বলা হচ্ছে তোমার যদি কোনো ডাইনেস্টিক টাইটেল থাকে, প্রিন্সেস, প্রিন্স, মানে রাজকুমার, রাজা, রানী ইত্যাদি এই টাইপের, তুমি সেইগুলো ক্যারি ফরওয়ার্ড করতে পারবে না। মানে তোমার একটা টাইটেল রয়েছে রাজা অমুক, রাজাধিরাজ অমুক বা সামথিং কিছু একটা, মাইসুরের রাজা ছিল, বিভিন্ন জায়গায় হায়দ্রাবাদের নিজাম ছিল, কিন্তু তার যে পরবর্তীকালে সন্তান হবে সে কিন্তু এইটা পাবে না, সে কিন্তু নর্মাল ইন্ডিয়ান হিসেবে ট্রিট হবে। তারা ওই তখন হয়তো ছিল ওখানেই শেষ, তারপরে কিন্তু আর হবে না। এইটা বলা হয়েছে আর্টিকেল 18-এ। তাহলে কেউ কি তার নামের সাথে উপাধি লাগাতে পারবে না? অনেকেই তো লাগায়, ডক্টর, স্যার, তাই তো, তারপর পরমবীর চক্র, ভারতরত্ন, এগুলো তো টাইটেল। এইগুলো তাহলে কিভাবে আসছে? দেখো, বলা হচ্ছে তোমার ডাইনেস্টিক টাইটেলটা কিন্তু তুমি লাগাতে পারবে না, কিন্তু যেটা তোমার এডুকেশনাল টাইটেল, তুমি যেটা উপার্জন করবে সেইটা কিন্তু তোমার থাকবে, কিন্তু সেটাও কিন্তু যাতে ক্যারি ফরওয়ার্ড না হয়। মানে আমি ডাক্তারি পড়েছি, আমি ডক্টর অমুক, ঠিক আছে, কিন্তু আমার ছেলেও ডক্টর, তার ছেলেও ডক্টর, এটা হবে না। এটা আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমাকে ডক্টর বলা হচ্ছে। তিনি লয়ার, তাকে লয়ার বলা হচ্ছে, লয়ার অমুক, স্যার অমুক, টিচার স্যার অমুক বলা হচ্ছে, অমুক স্যার, কিন্তু সেটা তার ছেলের ক্ষেত্রে প্রযোজ্য, এটা হবে না। কিন্তু সে যদি এডুকেশনাল বা হিসাবে তার কোয়ালিফিকেশান অনুযায়ী পায়, তাহলে সেইটা কিন্তু তার ক্ষেত্রে প্রযোজ্য। বোঝা গেল? যেরকম ধরো পুলিশের ক্ষেত্রে এসপি, ডিএসপি,
অফিস ইনচার্জ, ওসি যেটা বলো, আমরা পুলিশ ইন্সপেক্টর ইত্যাদি ক্ষেত্রে, বা মিলিটারিতে ক্যাপ্টেন, সুবেদার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল ইত্যাদি পোস্ট রয়েছে না, আরও পোস্ট রয়েছে। তো তাদের যে টাইটেলগুলো, সেগুলো কিন্তু তাদের জন্য প্রযোজ্য, সেটা তারা অর্জন করেছে। বোঝা গেল? তাহলে 18তে বলা হচ্ছে টাইটেলের বিলুপ্তিকরণ। আজকের পরে এত দূরই থাক, অনেক দেরি হয়ে গেল, অনেক লম্বা ভিডিও হয়ে গেল। অবশ্যই যেইগুলো বললাম সেটা পারলে আবার শুনবে, পারলে নোট ডাউন করবে। বইয়ে অনেক কঠিন ভাষায় এবং অনেকটা বড় করে দেওয়া আছে, অতটা বড় পড়ার দরকার নেই। যদিও আমরা প্রায় সবই কমপ্লিট করে দিয়েছি বইয়ের। পারলে খাতার মধ্যে নোট ডাউন করে পড়ো, এবং ভিডিওতে একবারে যদি না হয় তাহলে পরের দিন এবং তারপরের দিন 2-3 বার ভিডিওটা দেখো, তাহলে সব ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং মনে থেকে যাবে। এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে, কারণ তোমরা যেরকম এন্থু পাও বিভিন্ন ভিডিওর মারফতে, আমি তোমাদের এই কমেন্ট বা শেয়ারের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে বেশি বলতে পারো, আমি কিন্তু এন্থু পাই। লাইকটাও অবশ্যই করবে, যাতে আমি পরবর্তীকালে আরও বেটারভাবে তোমাদের সামনে সব কিছু তুলে ধরতে পারি। আজকের মতো এখানেই। অবশ্যই নিজের পড়াটা চালিয়ে যাও। নমস্কার।